বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গত 11 তারিখ থেকে আমার কিছু সিমটম আসে, যে সিমটমগুলির মধ্যে হলো কিছু সিমটম ছিল এরকম যে মনে হচ্ছিল এটা হয়তো বা কোভিড-19। তো তার মধ্যে আমি সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট যে সিমটমটা আমার কাছে মনে হচ্ছিল সেটা ছিল যে সমস্ত শরীরে এক ধরনের একটা জ্বলনি, অর্থাৎ বার্নিং সেন্সেশন। সমস্ত শরীরটা মনে হচ্ছিল যেন আগুন দিয়ে পুড়ছে এরকম, এবং প্রচণ্ড তাপমাত্রা অনুভূত হয়, কিন্তু থার্মোমিটার দিয়ে কোনো টেম্পারেচার খুঁজে পাওয়া যায় না। এটা একটা অদ্ভুত ব্যাপার ছিল। আমার স্ত্রী উনি বেশ কয়েকবার থার্মোমিটার দিয়ে টেম্পারেচার খোঁজার চেষ্টা করেছেন, কিন্তু পাননি। এবং শরীর ব্যথা ছিল। শরীর ব্যথা বলতে আমার বেশি ব্যথা করছিল হাঁটু, থাই, এই অংশগুলিতে প্রচণ্ড ব্যথা ছিল। এবং আরও যে জিনিসটা ছিল সেটা হচ্ছিলো যে গলা এক ধরনের খুসখুসানি কাশি এবং ড্রাই শুকনো এক ধরনের মানে সর্দির মতো একটা অনুভূতি, কিন্তু এটাতে নাক বন্ধ থাকার মতো একটা ফিলিং ছিল, নাক বন্ধ থাকতো এরকম, কিন্তু কোনো সর্দি ছিল না। এই ফিলিংগুলি পুরোটা খুবই একটা অদ্ভুত ধরনের ফিলিং, এবং এটা ছিল প্রায় 3 দিনের মতো। তো 3 দিন পরে আমার উচ্চ তাপমাত্রা শুরু হয়, যেমন তাপমাত্রাটা ছিল প্রায় 103, কখনো কখনো 104, এরকম ছিল সিমটমগুলি। তো তোমাদের যদি সিমটম রিলেটেড অন্য কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি তোমাদের সাথে আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারবো। ভাইয়া, এই যে আমার ছেলে আর কি, ওই যে ওসামা, তো ওর তো মনে করেন যে এখন হলো কত 20 মাস হয়ে গেছে, 20 বা 21 মাস হয়ে গেছে। তো এখন ওর আর কি কয়েকদিন আগে হালকা জ্বর আসছিল, হালকা হালকা জ্বর আসছিল, টানা 2 দিন ছিল। তারপরে আবার এটা রিকভার করছে। এখন এখন এই ক্ষেত্রে কি আমাদের কোনো মানে করণীয় আছে কিনা, যাতে এটা না হয় আর জ্বরটা? না, এখন জ্বর না হয় মানে এটা তো তুমি আর আটকে রাখতে পারবে না। স্বাভাবিক জ্বর যদি হয় সেটা তো কখন হবে তুমি জানো না, বা কী কারণে হবে তুমি জানো না, হইতেই পারে। আর আরেকটা জিনিস হলো যে আমার মেয়ে, যার বয়স 18 মাস, ওরও তো জ্বর ছিল। ওর ছিল প্রায় 8 দিন টানা 104 ডিগ্রি জ্বর, অর্থাৎ খুবই উচ্চমাত্রার জ্বর, এবং সে খুবই চঞ্চল বেবি, কিন্তু সে কিন্তু পুরোপুরি নিস্তেজ হয়ে বিছানায় পড়েছিল এবং বেশিরভাগ সময় সে ঘুমাতো। আমরা খুবই শঙ্কিত ছিলাম। একই সাথে আমার শ্বাসকষ্ট, একই সাথে আমার উচ্চমাত্রার জ্বর, আবার আমার স্ত্রীরও সিমটম ছিল। 4 দিন পর্যন্ত ছিল, যদি আল্লাহর রহমতে উনি রিকভার করে গেছেন খুব কুইকলি। তোমার বাচ্চার ক্ষেত্রে যেহেতু এখন বাচ্চাদেরও হচ্ছে, এখন যে কোনো ধরনের জ্বরকেই স্বাভাবিক জ্বর ধরে না নেওয়াটা আমার কাছে মনে হয় যেন একটু ভালো বা বুদ্ধিমানের কাজ। এটাকে স্বাভাবিক জ্বর না নেওয়াটাই ভালো। একটু সিরিয়াস হয়ে এটাকে সিরিয়াস ধরনের কিছু ভেবে ওইভাবে অ্যাটেম্প্ট নেওয়াটা উচিত, কারণ সময়টা ভালো না। আর যেহেতু বাচ্চার জ্বর হয়েছিল এবং সেটা রিকভার করে গিয়েছে খুব কুইকলি, সেহেতু আতঙ্কিত হওয়ার কিছু আমি দেখছি না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু এটা ছোঁয়াছুঁই, অর্থাৎ কোভিড-19 খুব সহজেই ট্রান্সমিট করতে পারে। সেটা তো মানে সাক্ষাৎ উদাহরণ আমি নিজেই, কারণ আমার ছিল, আমার থেকে আমার মেয়ের হয়েছে, আমার স্ত্রীর হয়েছে, আমার ছেলের হয়নি যদিও, তবে 4 জনের মধ্যে 3 জনেরই হয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ 75%। তাহলে তোমার ঘরেও যদি 75% বা 60% তুমি হার ধরে নাও, তাহলে সেক্ষেত্রে তোমার বেবির হওয়া মানে তোমাদেরও হওয়ার কথা ছিল। যেহেতু তোমাদের হয়নি, তার মানে এটা স্বাভাবিক জ্বর, এবং সেটা নিয়ে তো শঙ্কিত হওয়ার কিছু নাই। তুমি শঙ্কিত হবা তখন যখন বেসিক সিমটমগুলি দেখা দেবে। বেসিক সিমটমগুলির মধ্যে হচ্ছিলো, যেমন বাংলাদেশে এক ধরনের সিমটম, আবার সেটা কিন্তু ইউরোপের দেশগুলিতে সিমটমগুলি একটু ভিন্ন, একটু তারতম্য আছে। মানে মিলটা একেবারেই এক্স্যাক্টলি শতভাগই সম্পূর্ণ একরকম নয়।
কোথাও একটু একরকম, কোথাও একটু আগে, কোথাও একটু পরে, একটু ভিন্ন রকম। গলা ব্যথা বাংলাদেশের মধ্যে একটা কমন শোনা যাচ্ছে যে গলায় প্রচণ্ড ব্যথা হয়। সেটা যে ইউরোপের দেশগুলিতে বা অন্যান্য দেশে হচ্ছে না তা না, সেখানেও হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এবং মানে শুকনো কাশি, শুকনো সর্দি, এগুলি খুব কমন সিমটম। গা ব্যথা করা, এখানে আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে শরীর যদি ব্যথা করে অ্যাডাল্টের জন্য, যে কোনো প্রাপ্তবয়স্কর জন্য, সিমটমের সাথে সাথে যদি শরীর ব্যথা করে, এটা ভালো। এটা ভালো মানে হচ্ছিল যে এটা একটা সিগন্যাল যে তোমার শরীরে অ্যান্টিবডি কাজ করতে শুরু করেছে, অর্থাৎ শরীর এখন যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে, সেই জন্য শরীর ব্যথা করছে। এটা কিন্তু মানে নেগেটিভ কোনো দিক নাই যে শরীর ব্যথা করছে তার মানে মনে হয় খুব খারাপ, এরকম না। তার মানে শরীর এই ভাইরাসটার সাথে যুদ্ধে লিপ্ত এখন, এটা ভালো। তার মানে এখন তোমাকে হেল্প করতে হবে। কী ধরনের হেল্প করতে হবে? শরীরকে অনেক হেল্প করতে হবে যেন সে যুদ্ধে জয়ী হয়। প্রচুর ভিটামিন সি দিতে হবে, ডাক্তাররা যেটা বলেন আর কি, যে মানে প্রোটিন দিতে হবে। প্রোটিন, ডিম খাবা, দুধ খাবা, মাংস খাবা। মাংস খাওয়া কীভাবে? মাংস বেশি ভালো হয় যদি স্যুপ করে খেতে পারো, চিকেন স্যুপ বা চিকেন কর্ন স্যুপ, বা ট্রেডিশনালি আমাদের দেশের মা খালারা যে ধরনের বা বোনরা যে ধরনের স্যুপ বানায়, এই ধরনের প্রোটিনযুক্ত স্যুপ খাবা। যদি কারোর জন্য প্রোটিন সংগ্রহ করা কষ্টকর হয়, যে কেন কষ্টকর হয় বলছি এই কথাটা, যে অনেকের কাছে টাকা আছে কিন্তু সে প্রোটিন সংগ্রহ করতে পারছে না, দোকান বন্ধ, যেতে পারছে না, লকডাউন ইত্যাদি ইত্যাদি অনেক যন্ত্রণা আছে। ডাল খাও, খিচুড়ি খাও, সবজি খিচুড়ি খাও, এটা সহজ, সস্তা এবং সহজ, এটা খাও। মানে শরীরকে প্রচুর প্রোটিন সাপ্লাই দিতে হবে, ভিটামিন সি সাপ্লাই দিতে হবে, অন্যান্য ভিটামিনগুলির উৎসও সঠিক রাখতে হবে, চেষ্টা করতে হবে কিছু ফল ফ্রুট খাওয়ার, ফল ফলাদি খাওয়ার ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে ইনিশিয়াল দিকে যখন সিমটমগুলি দেখা দেয়। এরপরে উচ্চমাত্রার জ্বরটা কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি, এবং আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, যারা এই 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 মানে মহামারীর শিকার, এরকম অনেকের সাথে কথা বলেছি। আমি দেখেছি যে জ্বর থাকার স্থায়িত্বকালটা হচ্ছে হলো 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 দিন। অর্থাৎ ক্ষেত্র বিশেষে 7 দিন, ক্ষেত্র বিশেষে 8 দিন, এরকম করে 15 দিন পর্যন্ত থাকতে পারে। আমার ক্ষেত্রে ছিল প্রায় 12 দিনের মতো জ্বর, এবং জ্বরের মাত্রাটাও কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক, একেবারেই অস্বাভাবিক। এবং সিমটমগুলির মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছিল রাতের ঘুম হারাম হয়ে যাওয়া, অর্থাৎ রাতে ঘুম হবে না। মানে একটা তো হচ্ছে যে অনেক জ্বরের কারণেও অনেক সময় মানুষের ঘুম হয় না। আর আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে জ্বরের পাশাপাশি এই ভাইরাসটার কারণে শরীরের যে পরিবর্তন বা শরীরের উপরে যে চাপ, সেই চাপটা মানসিক একটা চাপের সৃষ্টি করে, একটা কনফিউশন তৈরি করে মনের মধ্যে, এবং অস্থিরতা তৈরি করে। সেই অস্থিরতা এবং সেই কনফিউশনটা তোমাকে ঘুমাতে দিবে না, তোমার ঘুম হবে না। এবং আমি ইউরোপের কয়েকটা দেশের আমার আত্মীয় স্বজন বা অনেকের সাথে আমি কথা বলে দেখেছি যে তাদের ক্ষেত্রেও এই ব্যাপারটা ছিল, রাতে ঘুম না হওয়া এই ব্যাপারটা তাদের মধ্যে ছিল। এবং বাংলাদেশেরও যারা রোগী ছিলেন তাদের খবর নিয়ম দেখেছি যে তাদের রাতে ঘুম হতো না, অস্থির লাগতো, তারা কনফিউজড থাকতো, তারা হোপলেস থাকতো, এবং অস্থির থাকতো। এবং জ্বরের সময়টাতে কী ধরনের ওষুধপত্র খেতে হবে বা খাই আমরা, সাধারণত কোনো ওষুধ নাই, আসলেই সত্যি কথা, কোনো ওষুধ নাই। শুধুমাত্র সান্ত্বনা পুরস্কার হিসেবে 6 ঘন্টা পর পর একটা করে প্যারাসিটামল অথবা 2টা করে প্যারাসিটামল খেতে পারো, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমি অনেক ক্ষেত্রেই খবর নিয়ে দেখেছি যে বাংলাদেশের কোনো ডাক্তার বিভিন্ন ধরনের টেস্ট দিচ্ছেন, ব্লাড টেস্ট। এটা মানে হাস্যকর, এবং আমার মনে হয় যে ডাক্তারদের এই বাণিজ্যটা আপাতত বন্ধ রাখলেই চলে।
যেমন ধরো আমি একজনকে জানি যার প্রচণ্ড জ্বর, যে মানসিকভাবে খুব ভেঙে গিয়েছিল এবং সে খুব অস্থির সময় পার করছিল, কিন্তু ওনার যখন আলাদা করে অক্সিজেন নিতে হচ্ছে, অর্থাৎ দেখো তার তার মানে তার কোভিডের পরিস্থিতিটা কত গুরুতর যে তাকে আলাদা করে অক্সিজেন নিতে হচ্ছে, সেই ছেলেটাকে ডাক্তার কিছু টেস্ট করাতে বলছিল। মানে কি, আচ্ছা হতে পারে ডাক্তার আমার অবশ্যই ডাক্তার তার বিদ্যা আমার চেয়ে 100% বেশি বুঝেন, ভালো কথা, কিন্তু সিচুয়েশনটা বুঝতে হবে তো। অর্থাৎ টেস্ট করাতেও তো ছেলেটাকে বাইরে যেতে হবে। এখন একটা কোভিডের রোগী যদি বাইরে যায় তাহলে সে আরও কতজন মানুষকে সংক্রমিত করতে পারে, এবং সে তো টেস্টটা ভালোভাবে করাতেও পারবে না। কেন? ওই যেই ক্লিনিকে যাবে বা যেখানে যাবে সেখানে হয়তো তারা নিচ্ছে না, এবং তারা ভুলবশত এটাকে আরও স্প্রেড করে ফেলতে পারে। কিন্তু ভদ্রলোক ডাক্তার নাকি অ্যাপোলোতে চাকরি করেন বা অ্যাপোলোর ডাক্তার, তো উনি এইভাবে মানে অভ্যাসগত, আমি বলবো যে অভ্যাসগতভাবে এই কাজটা করেছেন। কিন্তু আমাদের দেশের ডাক্তারদের জন্য আমার অনুরোধ থাকবে, যদি কোনো ডাক্তার শুনে থাকেন, দয়া করে অতি পাণ্ডিত্য জাহির করবেন না। যেহেতু সমস্ত পৃথিবীতে এই অসুখের কোনো ঔষধ নাই, এবং বড় বড় ডাক্তাররা ইউরোপের, ব্রিটেনের, ইটালির ডাক্তাররা বলছে যে যদি কারো মাইল্ড বা এই ধরনের মানে সহ্য করার মতন অবস্থার হয়, সে শুধু প্যারাসিটামল খাবে। আর একান্ত যদি সিভিয়ার না হয়, অর্থাৎ শ্বাসকষ্ট এবং প্রচণ্ড রেসপিরেটরি ইস্যু হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না, তাদের জন্য তো আইসিইউ রয়েই গেল, বা আলাদা করে অক্সিজেন নেবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আমি দেখেছি যে উল্টাপাল্টা ঔষধ প্রেসক্রাইব করে রাখছে, উচ্চমাত্রার ঔষধ, এগুলি করতেছেন। আমার ভুল হতে পারে এখানে, যে ডাক্তারই হয়তো বা সঠিক, সেটা হতে পারে, কিন্তু আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল, যেমন এক পর্যায়ে আমি হোপ ছেড়ে দিয়েছিলাম। এক পর্যায়ে আমার মনে হচ্ছিল যে না, এখন হয়তো বা যদি বেঁচে থাকতে চাই তাহলে আমাকে আইসিইউতে যেতে হবে, বা আমাকে ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে ভর্তি হতে হবে। এরকম পরিস্থিতিতেও কিন্তু আমি শুধু প্যারাসিটামল খেয়েছি, শুধুমাত্র প্যারাসিটামল। 6 ঘন্টায় একটা প্যারাসিটামল, সারাদিনে 4টা প্যারাসিটামল, এই ছিল আমার ঔষধ। এবং সবচেয়ে বড় বিষয় যেটা ছিল, যে মহান আল্লাহ পাককে স্মরণ করা, যিনি আমাদের অতি যত্ন করে সৃষ্টি করেছেন, আমাদেরকে প্রচণ্ড ভালোবাসেন, তাকে স্মরণ করতে হবে। অর্থাৎ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বিপদ থেকে মুক্তির জন্য দোয়া ইউনুস পড়তে হবে। এবং আমি অনেক দোয়া ইউনুস পড়েছি, এটা আমার অভ্যাসও বলা যেতে পারে, এটা আমি দীর্ঘদিন যাবতে আমি এই আমলটা করি। আমার অনুরোধ থাকবে, যে অসুস্থ সে তো দোয়া ইউনুসের আমলটা করবেই, যে অসুস্থ হয়নি বা অসুস্থ হচ্ছেন না, আপনারাও করেন, সবারই করা উচিত। এটা ভালো আমল, এটা অভ্যাসে পরিণত করা উচিত। এবং ইস্তেগফার করতে হবে, এই পরিস্থিতিতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতে হবে। আল্লাহ পাক মহামারীর সময় বান্দার দোয়াকে কবুল করেন, সুতরাং আমাদের এই সুযোগ মিস করার কোনো কারণ নাই। তো 10 দিনের বা 12 দিনের যে উচ্চ মাত্রার জ্বরের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে খাবারের একটা বিষয় থাকে, কি খাবে। সেই ক্ষেত্রে তোমরা আমাকে প্রশ্ন করে জেনে নিতে পারো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে এই অবস্থাটাতে কি খেলে ভালো হয়, বা কি খেয়েছিলাম আমি, বা তোমাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে করো। ভাইয়া, সরি টু ইন্টারাপ্ট, আমার আপনার সিম্পটম নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে, আপনি বলেছিলেন যে আপনার বার্নিং ফিল হচ্ছে কিন্তু টেম্পারেচার একদম নরমাল ছিল। সেই ক্ষেত্রে কি আপনি মানে নরমালি যখন আমাদের জ্বর হয় তখনই তো এরকম একটা মানে ফিলিং হয় যে টেম্পারেচার মনে হয় আমার বডিতে অনেক বেশি। যদি এরকম মানে বার্নিং ফিলটা তো তখনই হবে যখন আমার টেম্পারেচারটা আমি ফিল করবো অনেক বেশি আমার মধ্যে। তো সেই ক্ষেত্রে কি আপনার ওই যে জ্বর আসলে যেরকম আমাদের শীত করতো, বা আমাদের মানে আমরা ফ্যান ট্যান অফ করে কাঁথা মুড়ি দিয়ে যে শুয়ে থাকতাম, এরকম কোনো সিম্পটম কি মানে এরকম কিছু হয়েছিল কিনা? না, যদিও বার্নিং ফিল ছিল না, এটা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোভিড-19 তো একটা ভাইরাস।
এবং এটা একটা ফরেন জিনিস, অর্থাৎ তোমার বডিতে একটা ফরেন এলিমেন্ট ঢুকেছে এবং ঢুকে সে নিজে কিছু রাজত্ব করার চেষ্টা করতেছে। সেই রাজত্বটাকে ঠেকানোর জন্য শরীর যখন তাকে বের করে দিতে যায় ঘাড় ধাক্কা দিয়ে, তখন টেম্পারেচারের বিষয়টা আসে। অর্থাৎ এটা একটা যুদ্ধের ব্যাপার, যুদ্ধের কারণে এখানে একটা গরম পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তো শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, শরীর ট্যাকেল দিতে পারছে না, তখন আবার অ্যান্টিবডি রিয়েক্ট করা শুরু করে, তখন শরীর ব্যথা করে। এখন স্কিন বার্নিংয়ের ব্যাপারটা সেটা এক্স্যাক্টলি কীরকম আমি বলি। এটা আমার তো এক সময় টাইফয়েড হয়েছিল যখন আমি কিশোর ছিলাম, তখন আমার টাইফয়েড হয়েছিল। সুতরাং টাইফয়েডের এক্সপিরিয়েন্স আমার আছে। স্বাভাবিক জ্বর তো মানুষের হয়, আমারও হয়, স্বাভাবিক জ্বরের এক্সপিরিয়েন্সও আমার আছে। তাহলে কোভিডের সাথে সাধারণ জ্বর, টাইফয়েডের সাথে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছিল যে, যেমন আমার টাইফয়েড যখন ছিল তখন আমি দিনের অনেক সময় আনকনশাস থাকতাম। আমার মানে এত উচ্চমাত্রার জ্বর ছিল যে অনেক সময় আমি মানে অচেতন হয়ে যেতাম জ্বরের চোটে। এবং সেই সময় 98 সালের বন্যা, তখন যে মানে চিকিৎসার ব্যাপারটাও যে খুব ইজি ছিল সেটাও না। বন্যার মধ্যে 98 সালের বন্যা কি সেটা যারা দেখে নাই তারা বলতে পারবে না। মোটামুটি সারা বাংলাদেশের পানি নিশ্চিত ছিল বলা যেতে পারে। যাই হোক, কোভিডের জ্বরটা হচ্ছিল এরকম যে এটা সিমটম, তখনও কিন্তু জ্বর পুরোপুরি আসে নাই। অর্থাৎ আমার যখন চামড়াতে জ্বলুনি হচ্ছে, জ্বলুনিটা হচ্ছিল অনেকটা এরকম মনে হয় যেন আমার গায়ে কেউ কেরোসিন তেল দিয়ে শরীরে একটা আগুন লাগিয়ে দিয়েছে আর কি, এরকম একটা ফিলিং। মানে প্রচণ্ড একটা চামড়ায় জ্বালাতন, অস্বস্তিকর এই জ্বালাতনটা। তখন মানে শরীরের তাপমাত্রার অনুভূত হয় এবং মনে হয় যেন শরীরে জ্বর আসতেছে, জ্বর আসবে বা জ্বর আছে এরকম মনে হয়। কিন্তু তখন তুমি টেম্পারেচার কোনো থার্মোমিটার দিয়ে কোনো কিছু দিয়ে তুমি টেম্পারেচার খুঁজে পাবা না। এবং আমার কিন্তু শীত অনুভূত হয় না, যেমন খুব শীত অনুভূত হচ্ছে আমি একটু কাঁথামুড়ি দিয়ে শুয়ে থাকি বা ব্ল্যাঙ্কেট দিয়ে জড়িয়ে শুয়ে থাকি, এরকম কিন্তু হয়নি। বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রেই আমার মধ্যে শীত অনুভূত হয়নি। যখন উচ্চমাত্রার জ্বর ছিল তখনও কিন্তু শীত অনুভূত হয়নি। তাহলে স্বাভাবিক জ্বরের যেই অনেক সময় স্বাভাবিক জ্বরের শীত অনুভূত হয়, শরীরের মধ্যে একটা অনেক ক্ষেত্রে জ্বলনি ভাব থাকতে পারে। এখানে আমি খুব বেশি জোর দিচ্ছি মানসিক অস্থিরতার ব্যাপারটা। মানসিক একটা অস্থিরতা থাকে। এই অস্থিরতাটা কিন্তু আমার যখন টাইফয়েড ছিল তখনও ছিল না। স্বাভাবিক জ্বরেও এই অস্থিরতাটা থাকে না। তবে আমি আমার এক ফ্রেন্ডের সাথে গতকালকে যেমন কথা বলেছিলাম, ও বলছিল ওর যদি স্বাভাবিক জ্বর হয় তাও নাকি ও খুব চিৎকার চেঁচামেচি করতে থাকে, মানে অস্থির হয়ে যায় একেবারে। জ্বর তো আসলে মানে অসুখের চেয়ে অসুখ বেশি, মানে অসুস্থতার চেয়ে অসুখ মানে অশান্তিটাই বেশি জ্বরের ভিতরে। যতটুকু না অসুস্থতা তার চেয়ে অশান্তিটা বেশি। অর্থাৎ খেতে ভালো লাগে না, বিষাদময় লাগে এবং মানে সব কিছুতেই একটা বিচ্ছিরি একটা অনুভূতি থাকে। কোভিডের আরেকটা বড় সিমটম হচ্ছিল, একটা না দুইটা সিমটম বলবো আমি, ঘ্রাণ শক্তি এবং কোনো কিছুর স্বাদ অনুভব করার শক্তি, এই দুটো বিলুপ্ত হয়। মানে কেমন বিলুপ্ত হয়? আমার জীবনে আমি কখনোই ঘ্রাণ শক্তি এবং কোনো কিছুর স্বাদ অনুভব করার শক্তি এত সিভিয়ার পর্যায়ে বিলুপ্ত হতে পারে আমি কখনো এইভাবে অভিজ্ঞতা আমার নাই। আমার জীবনে আমি পাই নাই। আমার বয়স 40 বছর, এরকম হয়নি কখনো। এবং আজকে কতদিন হলো? আজকে হলো 19 তারিখ, তার মানে হলো তোমার প্রায় 40 দিন। 11 তারিখ থেকে, গত মাসের 11 তারিখ থেকে ঘটনার শুরু, আজকে 19 তারিখ, তাহলে এটা হলো প্রায় 40 দিনের একটা ব্যাপার। আজকে পর্যন্ত আমার ঘ্রাণ শক্তি পুরোপুরি ফেরত আসে নাই। তার মানে হলো হয়তো আমি রিকভার করছি, মানে এটা হয়তো আরও কিছুদিন সময় লাগবে রিকভার করতে, কিন্তু ফ্যাক্টর হলো এখনও এটা পুরোপুরি ফেরত আসে নাই। তাহলে জ্বর অনুভূত হওয়া, জ্বরের ফিলিং আসা এবং শরীরের মধ্যে চামড়ার মধ্যে যে বার্নিং হওয়া বা গলায় ব্যথা, আমার গলায় ব্যথা খুব কম ছিল, সামান্য একটু গলায় ব্যথা ছিল,
ইম্পর্টেন্ট থিং হচ্ছিল আমি খুব কালিজিরার তেল খাই, মানে কোভিড ছাড়াও আমি কালিজিরার তেল রেগুলার খেতাম আর কি। আমার বাচ্চাদেরকেও আমি খাওয়াই খাঁটি কালিজিরার তেল এবং একটু মধু, এটা আমাদের রেগুলার প্র্যাকটিস। আমি বিশ্বাস করি এটা আমাকে অনেক উপকার করেছে। আমি বিশ্বাস করি এটার জন্য আমি মানে ভয়ঙ্কর কোনো পরিস্থিতির মুখোমুখি হই নাই, যদিও আমি অনেক অসুস্থ ছিলাম। তাহলে জ্বর, শরীরের জ্বলনিটা কিন্তু পুরোপুরি থেমে যায় না। যখন উচ্চমাত্রার জ্বর শুরু হয় তখন জ্বলনিটা থাকে, কিন্তু সিমটমের সময় থেকে কম হয়। অর্থাৎ 3 দিন ছিল আমার এরকম সিমটমের সময়টা, 3 দিনের মতো শরীরের জ্বালা পোড়া। তারপর এটা জ্বালা পোড়াটা একটু কমে, তখন প্রকাশ্য জ্বর আসা শুরু হয়। অর্থাৎ তখন তুমি থার্মোমিটার দিয়ে 103, 104 জ্বর খুঁজে পাবা প্রতি মুহূর্তেই। আমার একটা রিকোয়েস্ট থাকবে, যার যার সামর্থ্য আছে আর কি, তারা একটা ছোট একটা যন্ত্র পাওয়া যায়, এটা দিয়ে শরীরের অক্সিজেনের স্যাচুরেশন এবং হার্টের যে পালস সেটাকে সেই রেটটা দেখা যায়। যেটা ছোট একটা মেশিন, এটা তোমরা দেখবে যে বিভিন্ন ডাক্তাররা গেলে আঙুলে লাগিয়ে ওটা দিয়ে রিড করে নেয় জিনিসটা। এটা একটা ইম্পর্টেন্ট মেশিন, এটা ঘরে থাকা দরকার। এটা খুব দাম না, কিন্তু খুবই সস্তা, আমার মনে হয় 1000-1200 টাকায় পাওয়া যায়। এটা যদি কারো কাছে নাও থাকে, কারো কাছে যদি স্মার্ট ওয়াচ থাকে, বর্তমানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেলের স্মার্ট ওয়াচগুলিতেও কিন্তু এই হার্টবিট এবং অক্সিজেন স্যাচুরেশন মাপার মতন ক্যাপাবিলিটি আছে ওই ঘড়িগুলিতে। অর্থাৎ তুমি যখন উচ্চমাত্রার জ্বর থাকবে তখন তুমি শরীরের অক্সিজেনটা সবসময় মনিটর করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। এই কারণে যে সাধারণত ডাক্তাররা বলে থাকেন যে যদি 95% অক্সিজেন স্যাচুরেশন হয় তাহলেই এটা একটা ভয়ের ব্যাপার, এবং তখন অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি সাথে শ্বাসকষ্ট থাকে তাহলে ইমার্জেন্সিতে যেতে হবে, যেটা আমার ছিল। অর্থাৎ আমি ইমার্জেন্সিতে যাই নাই, আমি আল্লাহর উপর ভরসা করেছি, এবং 96 পর্যন্ত আমার অক্সিজেন স্যাচুরেশন ছিল। আমি তখন জানতাম না যে 95 হলেই এটা ইমার্জেন্সিতে যেতে হয়। তো আমি 96-তে আসার পরেও আমি আল্লাহর উপর ভরসা করেছি, থেকেছি। আলহামদুলিল্লাহ, এটা সবার সাথে একরকম নাও হতে পারে, তবে আমার অভিজ্ঞতাটা আমি এভাবে বললাম আর কি। আর এই মেশিনটা সামর্থ্যবান যারা, তাদের পক্ষে সম্ভব হলে এটা মেশিনটা তারা কিনে রাখতে পারে। আর কারো যদি স্মার্ট ওয়াচ থাকে তাহলে স্মার্ট ওয়াচগুলি, তবে আমি একটা কথা বলে রাখি, স্মার্ট ওয়াচগুলি কম দামি বা নিম্নমানের স্মার্ট ওয়াচগুলি যে সঠিক রিডিং দিবে সেটা কিন্তু নাও হতে পারে। সেই জন্য আমার কথাটাকে অ্যাবসলিউট নেওয়ার কিছু নাই, প্লিজ। তবে অ্যাপেলের প্রোডাক্ট হলে অথবা উন্নত মানের অ্যান্ড্রয়েডের প্রোডাক্ট হলে তারা মোটামুটি কাছাকাছি একটা রিডিং দিবে আর কি। আর মার্কেটে যেই ডিভাইসগুলি পাওয়া যায় সেগুলি আমার মনে হয় যে মোটামুটি অ্যাকুরেটের কাছাকাছি রেজাল্ট দিয়ে থাকতে পারে। আর জ্বরের সময় আমি গোসল করেছি, অর্থাৎ এটা কততম দিন হতে পারে, 5ম 6ঠতম দিন হতে পারে। টেম্পারেচার কোনোভাবেই কম ছিল না, এবং মানসিক অস্থিরতাটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে মনে হচ্ছিল আর বাঁচবো না। তখন আমার স্ত্রী আমাকে পরামর্শ দেন, এবং আমি নিজেও মনে করি যে গোসল করে দেখি কি হয়। মূলত আমার শালি, উনি একজন কেমিস্ট, উনি আমাকে পরামর্শটা দিয়েছিলেন যে দুলাভাই একটু গোসল করে দেখতে পারো কি হয়। তো আমি একটু ঠান্ডা পানি দিয়ে গোসল করলাম, অর্থাৎ আমার শরীরের টেম্পারেচারের চেয়েও কম গরম। অর্থাৎ পানিটা একটু খেয়াল রাখতে হবে এখানে, পানিটা যেন এত ঠান্ডা না হয়ে যায় যেন আবার শরীরে কাঁপুনি তৈরি হয়, তাহলে কিন্তু আবার এটা ব্যাকফায়ার করবে। আবার পানিটা এরকম গরমও হওয়া যাবে না, যদি কারো ঘরে গিজার থাকে বা গরম পানির সোর্স থাকে, সেই ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যেন পানিটা এমনও গরম হওয়া যাবে না যেটা শরীরের টেম্পারেচার চেয়ে বেশি। অর্থাৎ শরীরে আছে 103 বা 104 জ্বর, তুমি 105 ডিগ্রির
পানি, যদিও কেউ করে না সেটা, কিন্তু বলার জন্য বললাম আর কি, যে পানিটাও যেন সহনীয় ঠান্ডা মাত্রায় হয়, বেশি ঠান্ডা যেন না হয়, যেন আবার শরীর ভিতরে যেন আবার রিয়েক্ট না করে যে ও ঠান্ডা লাগতেছে তাহলে শরীরকে একটু গরম করে দিই, এটা যেন ভিতর থেকে যেন মেকানিজমটা সেটা না হয়। সেটা খুব ভালো কাজ করেছে। অর্থাৎ আমি টানা 3 দিন গোসল করেছি, 3 দিন 4 দিন হবে আর কি, যে মানে জ্বর নিয়ে গোসল করেছি। এবং গোসল করার পর দেখা গেছে যে টেম্পারেচারটা 102-তে আসলে সেটা মোটামুটি যদি বিকেলের দিকে গোসল করতাম তাহলে রাতে 10টা-11টা পর্যন্ত আমি একটু স্বস্তি বোধ করতাম, কারণ অবশ্যই 102-এর যে 104 ডিগ্রি জ্বর অনেক কষ্টের জ্বর, তাহলে 102 থাকলে সবারই একটু কমফোর্ট ফিল হবে, সেটা আমারও হয়েছিল। সুতরাং গোসলটা একটা ভালো অ্যাডাপ্ট হতে পারে। আমি স্টিম নেওয়ার চেষ্টা করেছিলাম, এটা আমি পারি না, এটা আমার কাছে কষ্ট হয়, স্টিম আমি নিতে পারি না, তবু আমি এক রাতে স্টিম নেওয়ার চেষ্টা করেছিলাম। এবং অনেকেই সাজেস্ট করে যে স্টিমটা নেওয়া ভালো, তাতে কণ্ঠনালী থেকে ভাইরাসটা লাংস পর্যন্ত যেতে পারে না। যখন আমার শ্বাসকষ্টটা খুব সিভিয়ার এবং আমি খুব ভয় পাচ্ছিলাম যে যদি আমার লাংসে চলে যায় এবং আমার যদি নিউমোনিয়া হয়ে যায়, যদি আমি মারা যাই, তাহলে তো একটা ডিজাস্টার হয়ে গেল, তাহলে কি করা যেতে পারে। তখন আমি স্টিম নেওয়ার চেষ্টা করলাম এবং এখানে ভিক্স দিলাম, ভিক্স দিয়ে স্টিমটা নেওয়ার চেষ্টা করলাম। আমি 10 মিনিট পর্যন্ত একবার নিয়েছি স্টিমটা নেওয়ার পরে যে কিছু ভালো লাগে নাই তা না, ভালো লেগেছে, কিন্তু আমি স্টিম নিতে পারি না, সমস্যা হচ্ছে ওইখানে। এই জন্য আমি পরবর্তীতে আর কন্টিনিউ করি না এই বিষয়টা। আমার খাদ্য অভ্যাসের ভিতরে কমন ছিল, যেটা কিছু ছিল আমার পুরনো অভ্যাস, যেমন বললাম যে কালিজিরার তেল, মধু, এটা। সাকিব কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। আপনার ক্ষেত্রে তো সিমটম গুলো বুঝলাম, আপনার বেবি সাফিয়া এবং ভাবির ক্ষেত্রে কি সিমটম গুলো প্রায় সেম ছিল নাকি ভিন্ন ধরনের সিমটম ছিল? তোমার ভাবির ক্ষেত্রে ইনিশিয়াল সিমটমগুলি এক্স্যাক্টলি আমার মতো ছিল, একেবারে এক্স্যাক্টলি আমার মতো ছিল, যেমন ওর হাঁটুতে ব্যথা করছিল এবং অন্যান্য ব্যথার ব্যাপারগুলি একই রকম ছিল, এবং শরীরের যেই বার্নিং সেন্সেশনটা সেটা পুরোপুরি ছিল, একেবারে পুরোপুরি ছিল, এবং আমরা টেম্পারেচার খুঁজে পাই নাই। এবং ও বারবার বলতেছিল যে আমার খুব অস্থির লাগছে, খুব শরীরের চামড়া জ্বলছে, কিন্তু বারবার আমি টেম্পারেচার খোঁজার চেষ্টা করেছি, কিন্তু টেম্পারেচার খুঁজে পাইনি। অক্সিজেন লেভেল নর্মাল ছিল, কিন্তু আমার মেয়ে তো একেবারে বাচ্চা মানুষ, ও তো আর বলতে পারবে না যে ওর চামড়া জ্বলছে। অর্থাৎ আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে ওর যেদিন 104 জ্বর, অর্থাৎ আমরা শরীর ধরলে প্রচণ্ড গরম শরীর বুঝতে পারছি, এই দিনটা যেদিন ছিল তার আগের 3-4 দিন মেয়েটা খুব নিশ্চুপ ছিল এবং সব কিছুতেই ওর কেমন যেন একটা মানে অস্বস্তিকর একটা বহিঃপ্রকাশ ছিল, এবং সারাক্ষণই আমার শোল্ডারে থাকার চেষ্টা করতো, আমার কোল থেকে নামালেই কান্নাকাটি করতো, ওর ভালো লাগতো না। অর্থাৎ এমন হতে পারে যে সেই সেন্সেশনটা ওর মধ্যেও ছিল, কিন্তু যেহেতু বাচ্চা মানুষ প্রকাশ করতে পারে না, সেহেতু ও মানে কান্না বা বিরক্ত হওয়ার মাধ্যমে সেটা জানানোর চেষ্টা করতো যে আমার ভালো লাগছে না, আমাকে একটু আরাম দাও বা আমাকে একটু কোলে রাখো, আমি একটু রেস্ট করি। আমার কাছে মনে হয়েছে এরকম আর কি। কিন্তু যখন জ্বরটা প্রকাশ পেয়ে গেল, অর্থাৎ খুবই উচ্চমাত্রার জ্বর যখন প্রকাশ পেয়ে গেল, তখন তো বুঝিয়ে ফেললাম যে এখন থার্মোমিটারও জ্বর দেখা যাচ্ছে, এবং আমি স্পষ্টতই দেখতে পাচ্ছি যে অত্যন্ত চঞ্চল একটা বেবি কিভাবে একেবারে নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে, সেটা খুবই মানে নোটিস করার মতন। সুতরাং সিমটম অনুযায়ী আমার স্ত্রীরটা আমি বলতে পারবো যে একেবারে আমারটার মতো, কিন্তু আমার মেয়েরটার কথা আমি বলবো, যেহেতু সে বলতে পারে নাই সেহেতু আমি এক্স্যাক্টলি বলতে পারছি না যে একেবারে একই রকম কিনা। তবে ওর জ্বরের স্থায়িত্বকালটা ছিল খুব কম বলতে মানে 7 থেকে 8 দিন, আমার চেয়ে বেশ কম। আমি এই কমের পিছনে আল্লাহ পাকের কারিশমাই বলবো, যে আল্লাহ পাকই এটা রহম করেছেন। ষষ্ঠ দিনের মাথায় আমি একটা দোয়া করেছিলাম
আল্লাহর কাছে, কারণ আমার আমার সন্তান, স্বাভাবিকভাবেই বাবা হিসাবে আমার ফিলিংটা কি হবে এটা যারা বাবা তারা জানেন। আল্লাহর মেহেরবানি যে মাত্র মানে ওই দোয়ার পরপরই পরের দিন থেকে আর টেম্পারেচার ছিল না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওর ক্ষেত্রে তো কোনো ধরনের মেডিকেশন দেন নাই মনে হয়? না, ওর ক্ষেত্রে কোনো মেডিকেশন ছিল না। মেডিকেশন বলতে হ্যাঁ, একটা মেডিকেশন ছিল প্যারাসিটামল, অর্থাৎ ক্যালপল দিয়েছি আমরা। সেটা কি অনুপাতে কিভাবে? ক্যালপলটা লিকুইড, এটা একটা লিকুইড এবং ফ্রুটি ফ্লেভারের একটা মেডিকেশন। এটা বাচ্চারা খুব পছন্দ করে, একটু জ্বর সর্দি হলে এটা দেয় আর কি, খুব কমন, এবং এটার জন্য কোনো প্রেসক্রিপশন লাগে না, যেমন প্যারাসিটামল খেতে কোনো প্রেসক্রিপশন লাগে না। সেটা আমরা 6 ঘন্টা পর পর 250 মিলিমিটার 250, ইয়েস, হ্যাঁ 250ই হবে, খাওয়াতাম আর কি। কিন্তু মজার ব্যাপার কি জানো, যে এগুলো কোনো কাজে আসতো না। মানে যেমন আমি প্যারাসিটামল খেতাম, কোনো কাজে আসতো না। 6 ঘন্টার পর পর একটা প্যারাসিটামল, আচ্ছা ধরো একটা প্যারাসিটামল আমি খেলাম, 3 ঘন্টা পরে টেম্পারেচার 1 নামতো, ধরো 4 জায়গায় 3 হলো, 20 মিনিট, তারপরে আবার এটা আবার গেইন করতে থাকে। তার মানে আসলে এটা একটা সান্ত্বনা পুরস্কার। আমি এই কথাটা প্রথমে বলেছিলাম যে প্যারাসিটামলটা একটা সান্ত্বনা পুরস্কারের মতন, এটাতে আসলে তেমন আহামরি কিছু ঘটে না। অর্থাৎ ওই যেমন আমার মেয়ের ক্ষেত্রে আমরা একদিন অক্সিজেন পেলাম 94, মাথা নষ্ট হয়ে গেল, ভয় পেয়ে গেলাম। আরেকদিন পেলাম 90। তার মানে এত ছোট একটা বাচ্চা, অক্সিজেন যদি এত কম হয় তাহলে কি হবে, মানে কি করবো এখন, ইমার্জেন্সি যাবো, কি করবো, আমরা অস্থির হয়ে গেলাম। তখন আমি বললাম যে আমার ওয়াইফকে আমি বললাম যে এক কাজ করো, আবার মাপো, ভালো করে মাপো, একটু পরে মাপো, দেখো কি হয়। তো আমরা আবার একটু বিরতি নিলাম, বিরতি নিয়ে তারপর আবার একটু মাপলাম, দেখলাম যে আবার একটু 96 বা 97 এরকম হচ্ছে আর কি, মানে খুব ওঠানামা করছে। একটা জিনিস ছিল যে ওর শ্বাসকষ্ট ছিল না, সেহেতু মানে অক্সিজেন লেভেলটা 95-এর নিচে চলে গেলেও আমার জন্য যে ভয়টা ছিল ওর ক্ষেত্রে সেই ভয়টা ছিল না আর কি। আচ্ছা ভাই, আপনাদের সাথে তো সুলাইমানও ছিল, সে কি তাকে কি আলাদা কোয়ারেন্টাইনে রাখছিলেন? মানে না না না, একেবারেই ক্যাজুয়ালি ছিল, সব সময়ের মতন যেভাবে থাকে ওরকমই ছিল। এটা একটা অদ্ভুত ব্যাপার। এখানে দেখো আমি একটা কথা মনে পড়ে যায়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কন্টিজিয়াস বলে কিছু নাই, অর্থাৎ সংক্রামক ব্যাধি বলে কিছু নাই। এক বেদুইন সাহাবাকে বললেন, তখন সে সাহাবা আবার বললেন যে তাহলে যে ওই যে উটের যে এক উটের সাথে আর এক উট থাকলে যে হয়ে যায়, তাহলে এটা কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা হয়, কিন্তু সেটা হলেও তাহলে প্রথম উটটা কোত্থেকে আসলো? যদি এটা ছোঁয়াছুঁই হলো, তাহলে প্রথম উটটা পেলো কোথায়? অর্থাৎ প্রথম উটটা তো পেলো আল্লাহ পাকের হুকুমে পেলো। এখন দ্বিতীয় উটটা আল্লাহ পাকের হুকুম ছাড়া তার কাছ থেকে ছোঁয়াছুঁই হিসাবে পায় না, এটা আল্লাহ পাকের বিশেষ হুকুম হতে হয়। এটা একটা মানে অনেক বড় শিক্ষা আমার জন্য, যে আমি জলজন্ত দেখতেছি যে আমার ছেলের কিছু হয় না, আলহামদুলিল্লাহ, সে সম্পূর্ণ কোনো রকম তার কোনো সিমটম কিচ্ছু না, সে তার মতন দিব্যি খেলছে, তার মতো সে খাচ্ছে, তার মতন রেগুলার তার আবদার, রেগুলার তার যেই রুটিন অনুযায়ী যেটা করে সব কিছুই সে স্বাভাবিকভাবে করছে। কিন্তু আমরা 3 জন কিন্তু সেই মানে সাফারার হয়ে ঘুরে আসছি, সে কিন্তু এটা টেরও পায় নাই। অর্থাৎ আল্লাহ পাকের হুকুম ছিল না এইখানে। ছোঁয়াছুঁয়ি রোগ, হ্যাঁ ঠিক আছে ছোঁয়াছুঁয়ি রোগ, কিন্তু এই ছোঁয়াছুঁয়ির বিষয়টাও মহান সৃষ্টিকর্তার হুকুম ছাড়া হবে না। তোমাদের এই রিলেটেড অন্য প্রশ্ন থাকলেও করতে পারো, যদি কোনো ক্রিটিক্যাল প্রশ্ন জি থাকে। ভাই, এটা তো একটা আল্লাহ তাআলা মানে একটা আপনাকে মানে সবাই আর কি দেখাই দিয়েছেন যে আসলে আল্লাহ তাআলা যেটা বলছেন ওইটাই সহি, মানে যেটা কিতাবে আসছে আর কি, যে সুলাইমান ছিল তো সুলাইমান আলহামদুলিল্লাহ সুস্থ ছিল। আর ভাই
সেক্ষেত্রে আপনার পারিবারিক ভাবে সবাই যেহেতু অসুস্থ ছিলেন, খেদমতের ব্যাপারে কিভাবে কি করলেন, ম্যানেজ করলেন এভাবে? খেদমতের রান্না করা? খেদমতের ব্যাপারে তো হলো তোমার আমার প্রথমে তো আমার হলো আমার 6 দিনের মাথায় অথবা 5 দিন অথবা 6 দিনের মাথায় আমার মেয়ের শারীরিক দুর্বলতাটা শুরু হলো, এবং 6 দিনের মাথায় আমার স্ত্রীর মধ্যে সিমটমটা দেখা দিল। তো আমার স্ত্রী যেটা করেছে সেটা হলো 4th বা 5ম দিন ও যখন বুঝতে পারছিল যে একটা অস্বাভাবিক ফিলিং ওর মধ্যে আসছে, তখন ও কিছু অতিরিক্ত রান্না করে রেখেছিল। কারণ ও জানে যেহেতু আমি পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেছি এবং 2টা বাচ্চা আছে ঘরে, এবং ও যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে তো আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। কারণ কে কাকে সেবা করবে, কে কাকে দেখবে? আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি যে উনি আমার স্ত্রীকে 3 থেকে 4 দিনের মধ্যেই রিকভার করে দিয়েছেন। এটা একটা রহমত, অবশ্যই এটা একটা অশেষ রহমত আল্লাহ পাকের। আর সেটা যদি না হতো তাহলে কনসিকুয়েন্সটা চিন্তা করো, যে বিভীষিকাময় আমার একটা পরিস্থিতি হতো। কি, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমি পড়ে আছি, মানে আমাকে নিয়ে সংশয়, বাঁচা মরা নিয়ে সংশয়। সেখানে যদি আমার স্ত্রীও এইভাবে একটা সিভিয়ার জ্বরের রোগী হয়ে পড়ে থাকতো, বাচ্চা মেয়েটাও জ্বরের রোগী হয়ে পড়ে থাকতো, ছেলেটাকে কে দেখতো, আমাকে কে দেখতো, আমার স্ত্রীকে কে দেখতো, আমার মেয়েকে কে দেখতো? মানে এরকম না যে আমার আত্মীয় স্বজন যারা আছেন তারা কেউ আসতে চাচ্ছেন না, আসতে চাচ্ছেন কিন্তু আসার সুযোগ নাই, কেউ আসতে পারবেন না, আসা সম্ভব না। এই দুর্যোগের মধ্যে একজন মানুষের কথা না বললেই নয়, মিরাজ আমার এক ফ্রেন্ড, ও অনেক দূর থেকে আমার জন্য স্যুপ রান্না করে নিয়ে আসছে এবং আমার দরজার সামনে রেখে গেছে। সেই স্যুপও আমি খেয়েছি 2 দিন 3 দিন। এবং আমার ছোট শালা, মানে আমার শালা, ও আমার অ্যান্টিবায়োটিক শেষের দিকে যখন ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করলো, সেই অ্যান্টিবায়োটিকটা কেমিস্ট থেকে নিয়ে এসে দিয়ে গেছে। এবং মাঝখানে আরেকটা প্রয়োজনে আসছিল। কিন্তু মানুষ তো সবাই আতঙ্কে থাকে, তারপরেও কিছু কিছু ভালো মানুষ থাকে পৃথিবীতে যারা আরেকজনকে জীবনের রিস্ক নিয়ে হলেও উপকার করার চেষ্টা করে বা উপকার করে। তো এটা খুব ভ্যালিড কোশ্চেন ছিল যে সেবা করার বিষয়টা কি হবে, কি হয়। সেজন্যে আমার স্ত্রী যেটা একটু বুদ্ধি করে আগেই কিছু রান্না করে রেখেছিলেন। আমার মনে আছে যে উনি রুই মাছ, বেগুন আর রুই মাছের একটা কারি এবং মাংসের কারি একটু বেশি করে ফ্রিজে রেখে দিয়েছিল। সেটা আমরা প্রতিদিন একটু একটু করে বের করে খেতাম আর কি। তো যদিও জ্বরের সময় একটু স্যুপ টাইপের খাবার ভালো লাগে, যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখলাম, স্যুপ অথবা একটু মজাদার খিচুড়ি। আমাদের দেশের যেই খিচুড়িটা আছে, ভুনা খিচুড়ি না কিন্তু, যেটা লেটকা খিচুড়ি বলি আমরা যেটাকে, সেই খিচুড়িটা, সেটা মাংস দিয়ে হতে পারে, সবজি দিয়ে হতে পারে, একটু মজাদার। কেন মজাদার বলছি কেন? জ্বরের মুখে তো আসলে এমনিতেই কোনো কিছু মজা লাগে না। তুমি যদি একটু মানে মশলা টশলা দিয়ে একটু নাইস করে করতে পারো, তাহলে হালকা একটু মজা লাগলো, তার যেন খেতে ইচ্ছা করে এবং খেয়ে যেন সে শরীরের জন্য যথেষ্ট প্রোটিন এবং যথেষ্ট শক্তি সঞ্চয় করতে পারে, সেই দিকটাকে চিন্তা করে যে একটু মজা করে রান্না করার বিষয়টা গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, আর কোনো কিছু তোমরা যদি জানতে চাও? এখানে ডাক্তার কি শুধুই প্যারাসিটামল দিছে, কিন্তু এখানে মানে শুধুই প্যারাসিটামল মানে কেমনে কি, যদিও আল্লাহ তাআলা সবকিছু করেন, কিন্তু ইউকে থেকে শুধু প্যারাসিটামল দিয়ে হইতেছে নাকি শুধু আপনাদের জন্য স্পেসিফিক্যালি প্যারাসিটামল ছিল? না, প্যারাসিটামলটা হলো সান্ত্বনা পুরস্কার। আমি আবারও বলতেছি, এই ভাইরাসটার যেহেতু কোনো ঔষধ নাই, তাহলে তুমি কি দিয়ে ঠেকাবা? কোনো কিছু দিয়ে ঠেকানোর কিছু নাই। হয় তোমার শরীরে যুদ্ধ করার শক্তি আছে, হয় তুমি এটার সাথে তুমি পেরে ওঠার মতন যথেষ্ট অ্যান্টিবডি সাপ্লাই দিতে পারছো, অথবা শরীর সেটা প্রডিউস করতে পারছে, অথবা কিছুই করতে পারছো না। দুইটার একটা, হয় বেঁচে যাবা নয়তো মরে যাবা।
এখানে কোনো মেডিসিন তোমাকে কোনো হেল্প করতে পারবে না। হেল্প করার জন্য একজনই আছেন, উনি উপরে বসে আছেন, উনিই শুধু হেল্প করতে পারবেন। সেটা তুমি প্যারাসিটামল খেলেও হতো, না খেলেও হতো। যেমন আমি কি বললাম, প্যারাসিটামল আমি খেয়েছি ঠিকই, কিন্তু 6 ঘন্টার ইন্টারভ্যালে আমি প্যারাসিটামল খেয়েছি। সেখানে 3 ঘন্টা পরে যদি 20 মিনিটের জন্য টেম্পারেচার নামে, সেটা নামলেও কি না নামলেও কি, 6 ঘন্টার মধ্যে যদি আমি মানে একেবারে 95% সময়ে যদি আমি ভুগতে থাকি, 5% জন্য এমন আহামরি কোনো পরিবর্তন হয় না। সুতরাং প্যারাসিটামল তোমাকে একটা সান্ত্বনা পুরস্কারের মতো, তুমি একটা মনের তৃপ্তি পাই, আচ্ছা ঠিক আছে আমি একটা ওষুধ খাইতেছি, এটা হয়তো কিছু টেম্পারেচার কমায়। আসলে এটা সিগনিফিক্যান্ট কিছু না। এবং যেমন একটা ওষুধ বা 2টা ওষুধের কথা প্রায় সময় ইদানিং নিউজে দেখা যাচ্ছে যে এই ওষুধটা খাওয়ার কথা বলে বা এই ওষুধটার কথা বলে। এই ওষুধটা কিন্তু আসলে আমি দেখেছি যে অনেক সিনিয়র ডাক্তাররাই বলছেন যে এই ওষুধটা হচ্ছে হলো বৃদ্ধ এবং যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যাটা খুবই ভয়ঙ্কর টাইপের, মানে একেবারে শেষ পর্যায়ে আছেন যে রোগীগুলি, তাদের জন্য। এখন যেহেতু আমি চিকিৎসাবিদ্যার কোনো মানুষ নই বা চিকিৎসাবিদ্যা সম্পর্কে আমার কোনো ধারণাই নেই, সেহেতু আমি আসলে বলতে পারবো না যে কেন বৃদ্ধ এবং অত্যন্ত গুরুতর রোগী যাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং ভেন্টিলেটর লাগছেই, এমন রোগীদের জন্য ইউজ হচ্ছে, ওই বিষয়টা চিকিৎসকরাই বলতে পারবে, বিশেষজ্ঞরাই বলতে পারবে। তবে কখনোই কিন্তু ওনারা বলেন নাই যে কি বলে মাইল্ড সিমটমের রোগী যারা বা সিভিয়ার সিমটমের রোগী যারা, তাদের জন্য এই ধরনের ঔষধ। কিন্তু সিরিয়াস টাইপের যারা মানে মারা যেতে পারে বা যাদের নিয়ে হোপ নাই কোনো, তাদের কথা বলছেন যে তাদের জন্য এই ধরনের ওষুধ। আমি বেশ কয়েকজন ডাক্তারের মুখে এই ধরনের কথা শুনেছি। আচ্ছা, আমাদের দেশে অনেক সময় দেখি যে বা বিশ্বে আমরা শুনি যে মানে এতজন মানুষ মারা গেছে বা মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, আমরা তো আসলে জানি যে 10 দিন, তুমি যে বললা 10 দিন 15 দিন 12 দিন এরকম হচ্ছে কি ইনকিউবেশন পিরিয়ড যে থাকে এই ভাইরাসগুলো, এই ইনকিউবেশন পিরিয়ডটা কি অ্যাকচুয়ালি আমরা মানে ইনকিউবেশন পিরিয়ডে আমরা যে সিমটমস গুলো যাচ্ছে এগুলো কি আমরা আসলে ইগনোর করি? মানে তোমার কি মনে হয় যে এগুলো আমরা ইগনোর করে যাচ্ছি, নাকি আমাদের এই বিষয়টা সম্পর্কে আমাদের প্রপার জ্ঞান নেই, এই কারণে হচ্ছে কি মানে এই জিনিসগুলো হচ্ছে? যদিও জন্ম মৃত্যু আল্লাহর হাতে, তাও মানে হচ্ছে গিয়ে মানে অ্যাজ এ হিউম্যান বিং তোমার কি মনে হয় মানে এই জায়গাতে জিনিসটা আসলে কিরকম হলে ভালো হতো? এটা জ্ঞান নেই, আমার মনে হয় যে এটা একটা মানে যথার্থ কথা। জ্ঞান নেই শব্দটার চেয়ে যদি আমরা এভাবে বলি যে মানুষ এই বিষয়টা সম্পর্কে জানে কম। যেমন ধরো আমাদের দেশে অনেক পণ্ডিত আছেন, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেই পাবা, সবার আত্মীয় স্বজনের মধ্যেই পাবা যে 2-1 সে ডাক্তার না কিচ্ছু না, কিন্তু তোমার একটা অসুখ হইলে চট করে বলে দেবে যাই ডিসপেন্সারি থেকে এটা নিয়ে খাওয়া ভালো সেরে যাবো, এবং অনেকে খায় সেরেও যায়, তাই না? তার মানে কি দীর্ঘদিন ওই রোগটা সম্পর্কে মানুষ অভিজ্ঞ, মানুষ জানে যে এই রোগটার জন্য এই ওষুধটা খেলে সেরে যায়। যেমন কি কার হয়তো একটু পাতলা পায়খানা হয়েছে, যা ইমোটিল খাও, ভেরি কমন এটা। হ্যাঁ, অথবা এখন কোন ওষুধটা খেলে আর একটু ভালোভাবে সেরে যায় সেটা আমি জানি না, নিশ্চয়ই মানুষ সেটাকে সাজেস্ট করে। এটা একটা কমন প্র্যাকটিস মানুষের। কিন্তু কোভিডের ক্ষেত্রে কি হচ্ছে, কোভিডের ক্ষেত্রে আমরা একেবারেই এই ব্যাপারে অজ্ঞ, আমাদের কারোরই এই ব্যাপারে কোনো নলেজ নেই। তাহলে কাউকে আমরা মানে নলেজহীন এইভাবে বলার চেয়ে আমরা বলবো যে অভিজ্ঞতাহীন, আমাদের কোনো অভিজ্ঞতা নেই, সেহেতু আমরা বলতে পারছি না যে কী বিষয়টা কী। আর সময়টা তারতম্য করছে, সেটা 2টা কারণ হতে পারে। একটা হচ্ছে হলো যে যেমন আমার মেয়ের ক্ষেত্রে 7 দিন 12 দিনের মতো ছিল, এবং সেটা আল্লাপাকের ইচ্ছা যে আল্লাপাক একটু কম কষ্ট দিয়েছেন ওকে। আমার স্ত্রীর ক্ষেত্রে আরও কম কষ্ট দিয়েছেন, মাত্র 4 দিনের মধ্যেই এটা কিওর হয়ে গেছে। আমার ক্ষেত্রে একটু বেশি ছিল, এটাও আল্লাপাকের ইচ্ছা। কিন্তু এই যে কম বেশি হওয়ার বিষয়টা আমি মনে করি যে 2টা জিনিস। একটা হচ্ছে যে তার শরীর কতটুকু এর সাথে পেরে উঠতে পারছে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে হলো ভাইরাসটা নিজে কতটুকু, অর্থাৎ কীভাবে বলবো, যে যেহেতু বিজ্ঞানীরা বা বিশেষজ্ঞরা বলছেন যে ভাইরাসের অনেকগুলি টাইপ আছে,
তো এমনও হতে পারে যে টাইপগুলির কারণে কারো কারো ক্ষেত্রে জ্বরের বিষয়টা লম্বা হচ্ছে, কারো কারো ক্ষেত্রে কম হচ্ছে। তবে আমি ব্যক্তিগত অবহেলার কথাটা বাদ দিব না, যে কেউ যদি, অনেক মানুষ আছে জ্বর হলে কিছুই খেতে পারে না, এরকম অনেক মানুষ আছে পৃথিবীতে। জ্বর হলে সে একেবারে অস্থির হয়ে যায়, কিছু খেতে পারে না। তাহলে সেই লোকটা যদি না খেয়ে থাকে, তাহলে তো আমি শুধু ভাইরাসটার দোষ দিলে হবে না, কারণ তাকে তো কিছু খেয়ে সমর অস্ত্র তো জোগাড় করতে হবে। অর্থাৎ তাকে তো এই কোভিডের সাথে তার পেরে ওঠার জন্য যথেষ্ট এনার্জি তো সাপ্লাই দিতে হবে। সেটা যদি সে না করে, তাহলে তো তার অবস্থা অবনতি হবে। সে সে ধুকে ধুকে মারাও যেতে পারে, অথবা অনেক সিরিয়াস অবস্থায় চলে যেতে পারে। যেমন আমি আমার এক আত্মীয়ের কথা বললাম, যে ওকে অক্সিজেন নিতে হয়েছে, অথচ ওর কিন্তু শ্বাসকষ্ট ছিল না, অথচ শুধুমাত্র উচ্চমাত্রার জ্বরের কারণে তাকে আলাদা করে অক্সিজেন দিতে হয়েছে, তারপরে নেবুলাইজার দিতে হয়েছে, আরও কিছু সিভিয়ার টাইপের খুব সিরিয়াস টাইপের ওষুধ তাকে নিতে হয়েছে, এরকম আর কি। ছোট্ট একটা একটা ইনফরমেশন শুধু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যেটা আপনি একটু আগে বলেছিলেন যে বাংলাদেশে মোস্ট কেসেসে দেখতেছি যে গলা ব্যথা, গলা খুশখুশানি এটা একটু বেশি। তো আপনার যখন এরকম হতো গলা খুশখুশানিটা বা গলা ব্যথাটা, সেই ক্ষেত্রে এটাকে নিবারণ করার জন্য কি কোনো গার্গেল বা এরকম কিছু কি নিতেন? আচ্ছা, কোনো লবণ পানি বা আদা জল এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, আমি গার্গল করেছি। আমি বেশ কিছুদিন গার্গল করেছি। আমি প্রথম দিকে একদিন গার্গল করার পরে ভুলে গেছিলাম যে গার্গল করতে হবে বা গার্গল করা উচিত। তো যখন আমার শ্বাসকষ্টটা বেড়েই যাচ্ছিল এবং আমি নিজে খুব অস্থির হয়ে যাচ্ছিলাম এবং বেঁচে থাকার আশা ছেড়ে দিচ্ছিলাম, মানে এটা একটা মিশ্র প্রতিক্রিয়া, এটা আমি ঠিক এক্স্যাক্টলি বুঝাতে পারবো না। মানে প্রচণ্ড একটা মানসিক প্রেশার যখন, তখন চট করে আবার মনে হলো, আরে আমি তো গার্গল করে ছেড়ে দিচ্ছি, তাহলে আমাকে গার্গল করতে হবে কেন? যদি ভাইরাসটা গলায় থাকে, ওকে লাংসে যেতে দেওয়া যাবে না। মানে বেঁচে থাকার জন্য মানুষ যেমন খড়কুটাকেও ধরে রাখে, ঠিক অনেকটা ওই রকম পরিস্থিতি। মানে এখন কী করবো, আমাকে এখন সব কিছুই করতে হবে, গার্গল করতে হবে, নেবুলাইজার নিতে হবে, নাকি স্টিম নিতে হবে, ঠিকমতো খেতে হবে, তারপরে যদি কোনো ওষুধ থাকে ওষুধ খেতে হবে, সব রকম চিন্তায় মাথায় আসতেছিল। শেষে অবশ্য শেষের দিকে বেশ কয়েকদিন আমি ঘুমানোর আগে লবণ পানি দিয়ে গার্গল করতাম, এবং সেটার জন্যে ডেফিনেটলি হয়তো কোনো উপকার হতেই পারে। আর আমি আবারও বলছি যে কালিজিরার তেল, এটাকে জারি রাখতে হবে, এটা সবসময়ের জন্য এইটা প্র্যাকটিসে রাখতে হবে। এটা স্বাভাবিক সময়েও রাখা যেতে পারে, অর্থাৎ অসুখ ছাড়াও দৈনন্দিনকার খাদ্য তালিকা এটাকে একটা স্থায়ী আইটেম হিসেবে নেওয়া যেতে পারে। কালিজিরার ভর্তা, গরম ভাতের সাথে 1 চামচ কালিজিরার তেল দিয়ে অল্প কিছু ভাত মেখে খাবারের মাঝখানে, এটা দেখবা যে অনেক ডাক্তার এইভাবে সাজেস্ট করে থাকে। যেমন আমাদের এক দিনী ভাই ডাক্তার আছেন, ওনার নাম হলো, উনি ইউটিউবে খুব অ্যাক্টিভ এবং খুব ভালো ভালো পরামর্শ দিয়ে থাকেন উনি। আমি দুঃখিত, ওনার নামটা ভুলে গেছি। ওনার সাজেশন ছিল এটা, যে কালিজিরার তেলটা খাওয়ার মাঝখানে গরম ভাত দিয়ে 1 চামচ, 2 বেলা, দিনে 2 বার আর কি, গরম ভাত দিয়ে খাওয়া যেতে পারে। এভাবেও খাওয়া যেতে পারে, আবার শুধু তেলটাও খাওয়া যেতে পারে। কারো যদি ডায়াবেটিক্সের ইস্যু না থাকে, সে একটু মধু খেতে পারে, খাঁটি মধু থাকলে একটু মধু খেতে পারে। একটা জিনিস মনে রাখতে হবে যে প্রাকৃতিক যেই ঔষধি পথ্যগুলি আছে, ঔষধি খাবারগুলি আছে, যেমন মধু বলতে পারি, কালিজিরার তেল বলতে পারি, বিভিন্ন ধরনের ফল সবজির কথা আমরা বলতে পারি, এগুলির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। সুতরাং এটাকে আমি চোখ বন্ধ করে খাই, সমস্যা কি? কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছিল, ডিভাইনলি আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রাসূলকে দিয়ে আমাদের জানিয়ে দিয়েছেন যে কালিজিরার তেলের ঔষধি গুণ, মধুর ঔষধি গুণ, এগুলি তো আমরা জানি। সুতরাং এগুলি আমাদের ইগনোর করার মতন কোনো সুযোগ অবশ্যই নাই, অ্যাটলিস্ট একজন মুসলিম হিসাবে।
আগাও, তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, অথবা জি ভাইয়া, আরেকটা ছোট্ট একটা প্রশ্ন ভাইয়া। হ্যাঁ শিওর। ওইটা হচ্ছে ভাইয়া যে এখন এই ক্ষেত্রে মনে করেন এখন আমরা বাংলাদেশে তো হালত এখনো বোঝা যাইতেছে না, বাস কিন্তু বাড়তেছে, এটা তো আমরা দেখতেছি। এখন এই ক্ষেত্রেও মনে করেন যে আমরা যারা আছি, যাদেরকে ব্যবসা বলেন বা চাকরি বলেন বা মানে ব্যবসার কথা বলছি, যাদেরকে ব্যবসায় যাইতে হইতেছে, যেমন আমি ব্যক্তিগতভাবে আমার পার্টি এখনো বলতেছে আমাকে মাল পাঠাও, আর রাস্তাও আছে, বাংলাদেশ থেকে এখনো সবকিছু বন্ধ করে নাই, কার্গো বিমানগুলো আসছে। এই ক্ষেত্রে আমার এয়ারপোর্টে যাওয়া বা ঘোরাফেরা বলতে কি সিকিউরিটির সাথে সবকিছু করা, এটা কি উচিত হবে কিনা, বা ব্যাংকে যাওয়া, ব্যাংকেও যাইতে হইতেছে রেগুলার, এই ক্ষেত্রে কতটুকু আমার জন্য করাটা মুনাফিক? আচ্ছা, সেই ক্ষেত্রে তো এটা তো আসলে খুবই জটিল একটা প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর হচ্ছিল, তুমি নিজেকে খুব মানে সুরক্ষার মধ্যে রাখো, এটা আমার হচ্ছে অনুরোধ। সুরক্ষার মধ্যে রাখার জন্য প্রথম শর্ত হচ্ছিল ঘরে থাকা। যদিও আমি বিশ্বাস করি, এবং তোমাদেরকে আমি এর আগেও বলেছি, যে এটা আসমান থেকেও আসতেছে, অর্থাৎ এটা যে শুধু ম্যান টু ম্যান এটা সংক্রমিত হচ্ছে সেরকম কিছু না, এটা আসমান থেকেও আসতেছে। এটার প্রমাণ তো তোমরা দেখছো, এই যে যুদ্ধ রণতরীতে যাচ্ছে, অথবা অল অফ এ সাডেন একটা খুবই রিমোট এরিয়াতে একজনের হচ্ছে। কেন? মানে সেখানে কোনো বিদেশি লোক কেউ আসে নাই, সেখানে এমন কোনো ঘটনা ঘটে নাই যে তারা এই ধরনের একটা ভাইরাস ক্যারি করার কথা, তাহলে তার কাছে আসলো কোত্থেকে? এগুলি কিছু প্রশ্ন থেকে যায়, এগুলির কোনো উত্তর নাই, এগুলি থেকে যায়। সেই ক্ষেত্রে আমি বলবো যে তোমার প্রথম কাজ হচ্ছিল তুমি নিজেকে সুরক্ষিত রাখো, তোমার সন্তান, তোমার মা, তোমার স্ত্রী, তোমার ভাই, তোমার আত্মীয় স্বজনদের জন্য তুমি নিজেকে সুরক্ষিত রাখো। সেটা তোমাকে করতে হবে, এটা রিগার্ডলেস, এটা তোমাকে করতে হবে। তারপরেও আমাদের যেহেতু বেঁচে থাকতে হলে খেতে হয়, বাঁচার জন্য খেতে হবে, অর্থাৎ খাওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। এই যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বেসিক যে কাজটা, এই বেসিক কাজটার জন্য আমাদের কখনো না কখনো ঘর থেকে বের হতে হয়। আমাকে তো বাজার করতে হইলেও তো একটু ঘর থেকে বের হতে হবে, নাহলে আমি বাঁচবো কীভাবে? তথাপি তোমাকে খুব সাবধানে বের হতে হবে, নিজেকে সুরক্ষিত করেই বের হতে হবে। সেই জন্য তুমি গ্লাভস ইউজ করতে পারো। তোমার চুল যদি একটু লম্বা হয়, চুলকে ঝুটি করে রাখো, যেন চুল তোমার মুখে এসে বিরক্ত না করে, তাতে যেন তোমার হাত লাগাতে না হয় মুখে। কথাটা বুঝতে পেরেছো আমি কি বলছি? লম্বা চুল হওয়ার কারণে অনেক সময় চুল ডিস্টার্ব করে, এবং তোমার হাত দিয়ে চুল সরাতে হতে পারে। তাতে কি হলো, তুমি চোখে হাত দিলা, নাকে হাত দিলা, মুখে হাত দিলা। এই বিষয়টা যেন তুমি চুল ঝুটি করে রাখো, বেঁধে রাখো। এবং তুমি গ্লাভস ইউজ করো, স্যানিটাইজার পকেটে রাখো। বাংলাদেশে তো হেক্সাসোল পাওয়া যায়, এবং আমার ধারণা হেক্সাসোল খুব ভালো স্যানিটাইজার, তোমরা ভালো বলতে পারবা। এটা তুমি ইউজ করো, সবসময় হাতকে তুমি জীবাণুমুক্ত রাখো, এটাকে তুমি এনশিওর করো। প্রয়োজনে তো বের হতে হবে। ভাই এখন তো একটু বলি ভাই, এখন তো চুল লম্বা রাখা জরুরি না, বাসায় থাকতেছি যেহেতু টাক হয়ে যাওয়া যেতে পারে। হ্যাঁ, এটা তো একটা ঠিকই বলছো, যে চুল লম্বাটা তো এখন যেহেতু সেলুন বন্ধ, চুল তো এমনি লম্বা হবে, এটা তো কিছু করার নেই। যেহেতু ভাই লাইফের রিস্কের বিষয়, ফ্যামিলির সেফটি, ওর কারণে ছোটবেলার আমরা ইচ্ছা করলে একটু কন্ট্রোল করতে পারি এই সময়। চুলকে কন্ট্রোল তো কিছু না, চুলকে কন্ট্রোল তো তুমি ওই যে একবার দেখলাম যে কেউ ওই যে পুরোপুরি চুল ন্যাড়া করে দিচ্ছে, এবং সেটা ধর্মের দোহাই দিয়ে করেছে। এটা তো অন্যায়, এটা তো ভুল কথা। আমাদের ধর্মে তো চুল ন্যাড়া করাটা তো উৎসাহিত করা হয় না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় লম্বা চুল রেখেছেন। চুল ছোট করে কেটে রাখা যায়, কিন্তু লম্বা চুলের ব্যাপারটা বেশি এসেছে। লম্বা চুল সুন্নত, এবং এটা তুমি অনুকরণ করতেও পারো, না করতে পারো, দোষের কিছু না। তবে কেউ যদি লম্বা চুল রাখো, একটু ম্যানেজ করে রাখো আর কি, এটা হচ্ছে ব্যাপার। আর এই ক্ষেত্রে যদি কারো একিন থাকে যে না, মনে করেন যে না আল্লাহ তাআলা যে সুন্নত একটা, সে একিনের কারণে বা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বা সুন্নতের জন্য রাখতেছে, একত্রে কেউ যদি একিনের সাথে রাখতে পারে, তাইলে ভাই আপনি কি বলেন? আচ্ছা, এখানে কিছু কিছু সুন্নতের বিষয় আছে, এটা তুমি করলে তোমার গুনাহ হবে না, পাপও হবে না, কিছুই হবে না, মানে সওয়াবও হবে না। যেমন তোমাকে আমি একটা কথা বলি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চুল রাখতেন, বা ওনার লম্বা চুল ছিল, কিন্তু কোথাও কিন্তু উনি লম্বা চুলের কোনো ফজিলত আছে এই ব্যাপারে বলে যান নাই। তুমি লম্বা চুল রাখছো, সেটা হচ্ছে যে তোমার রাসূলকে ভালোবেসে রাখতেছো, যে আমি রাসূলকে ভালোবাসি, আমার রাসূল যদি
চুল কোমর পর্যন্ত রাখতেন তাহলে আমি কোমর পর্যন্ত রাখতাম, আমার রাসূল যদি চুল একেবারে রাখতেন না তাহলে আমি রাখতাম না। এটা হচ্ছে আমার ভালোবাসার বহিঃ প্রকাশ। এখানে সবের বিষয়টা সম্পর্কে তুমি ফিকি ইস্যু আমাকে জিজ্ঞেস করো না প্লিজ, এগুলি ফিকি ইস্যু, এগুলি নিয়ে আমরা আলোচনা করছি না। তুমি তুমি আর ভাইয়া, হ্যাঁ বলো। আপনার অপ্রয়োজনীয় ভাই বাসা থেকে বের হওয়ার তো কোনো প্রয়োজন নেই, হ্যাঁ বাসায় থাকাই তো উচিত। না এটা 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 বেশাক তুমি মানুষের মধ্যে একটা স্বভাব আছে ভাইয়া যে সিগারেট খাইতে, চা খাইতে, হ্যাঁ একটু ঘুরতে হ্যাঁ যাই ভাই, তো উচিত না। না, যে সিগারেট খায় চা তো ঘরেই খাওয়া যায়, আর যে সিগারেট খায় তার তো বদকপাল, তার কথা বললে তো লাভ নাই। সে সিগারেট খায়, এক হচ্ছে হলো একটা তিনি হারাম জিনিস খায়, দ্বিতীয় হচ্ছে হলো যে এটার জন্য তাকে ঘর থেকে বের হতে হয়। এই বদভ্যাস ছেড়ে দিতে হবে, এগুলি বদভ্যাস ছেড়ে দেওয়ার সুযোগ এসছে, ছেড়ে দিতে হবে। আবার সামনে রামাদান, সব কিছু মিলিয়ে আসলে মুসলমানকে আল্লাহ পাক একটা বড় সুযোগ দিয়েছেন নিজেকে রিপেয়ার করার জন্য, এই সুযোগটা কাজে লাগানো উচিত। হ্যাঁ, অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে। আমার মনে হয় যে আর কারো থেকে কোনো কোশ্চেন আসতেছে না, এবং আমি অলমোস্ট সবই কভার করেছি। লাস্টে আমি 2টা কথা বলবো যে শেষ পর্যন্ত জ্বর ছেড়ে দেওয়ার পরে প্রচণ্ড কাশি ডেভেলপ করে, প্রচণ্ড রকমের কাশি ডেভেলপ করে। এটার একটা খুব সহজ ওষুধ আছে, কালিজিরার তেল। এটা একটা ম্যাজিক্যাল ওষুধ, মানে সে যে কি ম্যাজিক। কাশি হচ্ছে, চট করে তুমি 1/4 চামচ কালিজিরার তেল গলায় ঢেলে দাও, হাওয়া, কোনো কাশি হবে না। এটা যেই কোনো সময়, তুমি যেই কোনো স্বাভাবিক কাশিতেও তুমি এটা করতে পারো। একটু কালিজিরার তেল ঢেলে দাও, রাত্রে ঘুমাতে যাচ্ছ, আধা চামচ কালিজিরার তেল খেয়ে ঘুমাতে যাও, দেখবার সারা রাত তুমি আরামে ঘুমাচ্ছ, কোনো কাশি হচ্ছে না। একেবারে সহজ, একেবারে ফ্ল্যাট কথা, এটা এখানে আর কোনো কেউ তর্ক করি, আমি প্রমাণিত, মানে আমি খাই, আমার মেয়েকে খাওয়াই, আমার ছেলেকে খাওয়াই, আমার বউকে খাওয়াই, আমার পরিবার কালিজিরার পরিবার, ব্যাস। ঠিক আছে, আমরা শেষ করি, অনেক লম্বা হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল এটা 20 মিনিটের মধ্যে রাখার, কিন্তু এটা 1 ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ব্যক্তিগত প্রশ্ন থাকলে ভাইদের ফোন দিয়ে যাবে না ভাই? হ্যাঁ বলো। কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে তো ফোন দিয়ে পরে যোগাযোগ করা যাবে। হ্যাঁ, যদি কারো মানে অভিজ্ঞতার সম্পর্কে আরও কিছু ডিটেল জানতে ইচ্ছা করে, সে ব্যক্তিগত পর্যায়ে ফোন দিতে পারবে। ইনশাল্লাহ আমার যতটুকু শারীরিক সামর্থ্যগুলো আমি ইনশাল্লাহ কার্পণ্য করব না। আসসালামু আলাইকুম। সবার জন্য সুস্থ স্বাস্থ্য কামনা করি, এবং এই আসমানি গজব থেকে, আসমানি ফিতনা থেকে আল্লাহ পাক আমাদের দ্রুত মুক্তি দেখ, আমিন। আল্লাহ পাক সব মুসলিমকে এবং সমস্ত পৃথিবীর মানুষকে মাফ করে দেন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে ওনার একত্ববাদ, ওনার তাহুদকে বোঝার তৌফিক দান করুন, আমিন, এবং শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন, আমিন।